আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জ্যামিতিক আলোক বিজ্ঞান 1 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে এখানে টাইপ 1-এ দেখো, এখানে দেখো প্রথমে এটা একটা সমতল, বুঝছো? এই সমতলে এই বরাবর তুমি আলো আপতিত করলা। এটা হচ্ছে তোমার কি? আপতিত রশ্মি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি। এই বরাবর আপতিত করলে এই বরাবর তোমার আলো প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? এটা তোমার প্রতিফলনের সূত্র, ঠিক আছে? প্রতিফলনের ক্ষেত্রে এটা হচ্ছে আই, এটা হবে আর, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে বলতো? আই ইকুয়াল টু আর, তাই হবে না? আবার 2 নম্বরে দেখো, আই ইকুয়াল টু আর মানে কি? আপতিত রশ্মি এ আপতিত কোণ, আপতন কোণ এবং প্রতিফলিত কোণ পরস্পর সমান। আবার আপতিত রশ্মি অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে, বুঝছো? একই সমতলে থাকবে। বলো তো থাকবে না? অবশ্যই থাকবে। এবার প্রতিসরণের ক্ষেত্রে কি হবে বলতো? প্রতিসরণের ক্ষেত্রে ধরো এটা মুছি, বুঝতেছে না কেন? এবার আসো প্রতিসরণ, ঠিক আছে? এটা একটা ঘনমাধ্যম, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? এটা অভিলম্ব। তুমি এই বরাবর আলো আপতিত করলা, যাওয়ার কথা ছিল কোন বরাবর? এই বরাবর, কিন্তু না গিয়ে অভিলম্বর দিকে সামান্য বেঁকে যাবে, ঠিক আছে? এটা হবে আই, তোমার আপতন কোণ, আর এটা হবে তোমার প্রতিসরণ কোণ। এবার কিন্তু এটা প্রতিসরণ কোণ হবে, ঠিক আছে? প্রতিসরণ কোণ, এটা হচ্ছে তোমার কোণ, আপতন কোণ, ঠিক আছে? এটার বেলা কি লিখবা সূত্র বলতো? ফর্মুলাটা কি? আই নট ইকুয়াল টু আর। আই নট ইকুয়াল টু আর কেন বলতো? এখানে আই আপতন কোণ আর এখানে হচ্ছে প্রতিসরণ কোণ, পরস্পর কি সমান? যদি এই বরাবর যদি প্রতিসরিত হতো তাহলে হতো আই ইকুয়াল টু আর, কিন্তু এই বরাবর কখনোই হবে না, কারণ প্রতিসরিত। এটা হচ্ছে তোমার ঘনমাধ্যম, ঘনমাধ্যমে তোমার কি হয়? আলো প্রতিসরিত হয়ে অভিলম্বের দিকে যায়, ঠিক আছে? আর এই ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে আপতন কোণ, অভিলম্ব আর হচ্ছে প্রতিসরিত রশ্মি পরস্পর একই সমতলে থাকবে, সমতল, বুঝছো? তাহলে সেম না? তাহলে এখানে সূত্র কি লেখা যায় বলতো? 1μ2 ইকুয়াল সাইন আই ডিভাইডেড সাইন আর, লেখা যায় না বলতো? এই 1μ2 কি জানো? 1μ2 হচ্ছে μ2 ডিভাইডেড μ1, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটা 1μ2 লেখা যায়। আর সেখান থেকে তোমার এটা লেখা যায় μ1 ডিভাইডেড সাইন আই ডিভাইডেড সাইন আর, বুঝছো? আর আর গুণ করলে তোমার হবে স্নেলের সূত্রের রূপ, সাধারণ রূপ, স্নেলের সূত্রের সাধারণ রূপ, বুঝতে পারছো? ক্লিয়ার এটুকু? ওকে। তাহলে এখানে দেখো, এটা যদি আই ধরো, এটা আপতিত হয়েছে না, এটা হচ্ছে আই আর এটা তোমার হচ্ছে আর,
R1 ধরো, এটা I1 এটা R1 ধরলাম, আর এটা হচ্ছে তোমার, এটা যদি R1 হয় এটাও হবে R1, কারণ এটা পরস্পর একান্তর কোণ, তাই তো। এটা ধরলাম R2, এটাও R2। আবার এটা এটা দেখো, এখানে আবার I1, কারণ এটা অভিলম্ব থেকে সরে গেছে, আবার ওই সেম কোণে আপতিত হচ্ছে, এটা এই বরাবর, এই বরাবর, এটা আসলে এদিকে হবে, বুঝছো, পরস্পর সমান্তরালে হয়েছে, সেজন্য এটা I1, বুঝছো। তাহলে এখানে কি দাঁড়ালো বলো তো, A mu B into B mu C into C mu A equal to 1। এটা সমান কি লেখা যায়, sin I1 divided sin R1 into sin R1 divided sin R2 into sin R2 divided sin I1, আবার ওখানে ফিরে আসছে, ঠিক আছে, এটা ক্লিয়ার, বুঝছো। ওকে, এবার আসো প্রতিসরণকের সাথে আলোর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক। প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। ঠিক আছে, তাহলে ধরো এটা হচ্ছে সমতল, এই বরাবর আলো আপতিত করছো, এটা ধরলাম 60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার এই বরাবর প্রতিসরিত হয়েছে, ঠিক আছে, μ1 ইকুয়াল টু হবে 1.2 ধরলাম, একটা এটা ঘন মাধ্যম, তো এটা একটা ধরলাম। তারপর তোমার হচ্ছে এটা, না এটা তোমার হালকা ঘন মাধ্যম, ঠিক আছে, হালকা ঘন মাধ্যমে তোমার 1.2 ধরা উচিত বা ধরতে হয়, ঠিক আছে। এবার এই বরাবর 60 একই সেম ধরলাম, এই বরাবর এবার একটু বেশি আপতিত হবে, কারণ এবার মিউ এর মান একটু বেশি, সেই কারণে ধরো 2.3 মিউ এর মান। এটা তোমার হচ্ছে মিউ এর মান বেশি, অর্থাৎ ঘন প্রতিসরণাঙ্ক বেশি, এই কারণে তোমার বেশি বাড়বে, এক্ষেত্রে বেশি বাড়বে, আলো এই মাধ্যমে বেশি বাড়বে, আর এটা কি হবে, কম বাড়বে, ঠিক আছে, ক্লিয়ার। দেখতে পারো এটা কম আলোকীয় ঘন, আর এটা হচ্ছে তোমার বেশি আলোকীয় ঘন, এটা কম ঘন মাধ্যম, এই কারণে এমনটা হয়েছে। এটা তোমার R1, এটা তোমার R1 সেম, বুঝছো। আলোকীয় ঘনত্ব প্রতিসরণাঙ্ক, তোমার আলোকীয় ঘনত্ব, ঠিক আছে, আলোকীয় ঘনত্ব প্রতিসরণাঙ্ক is proportional to 1 by c। c কি, আলোর বেগ, ঠিক আছে, c হচ্ছে আলোর বেগ। এখানে দেখো এটা একটা মাধ্যম, এই বরাবর আলো আপতিত করছো, এটা এই বরাবর প্রতিসরিত হয়েছে, এটা I, এটা হচ্ছে R, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যমে মিউ ইন্টু সি, μ1 ইন্টু c1, দ্বিতীয় মাধ্যমে μ2 ইন্টু c2। দুই মাধ্যমে তোমার আলোর বেগ আলাদা হবে, কারণ এটা হালকা মাধ্যম, হালকা মাধ্যমে আলো দ্রুত বেগে যাতায়াত করতে পারে, কিন্তু ঘন মাধ্যমে কি তা পারে না, বুঝছো, এই কারণে তোমার c2 ধরতে হবে এখানে। তাহলে এখানে কি দাঁড়ায় সূত্র, মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই c। তাহলে মিউ ইকুয়াল টু একটা প্রপোর্শনাল টু, সেহেতু একটা কনস্ট্যান্ট ধ্রুবক ধরলাম, এবার হবে মিউ সি ডিভাইডেড কে, মিউ সি ইকুয়াল টু কে, বুঝছো। তাহলে এখানে কি ধরতে পারি বলতো, এই ক্ষেত্রে মিউ 1 ইন্টু c1 ইকুয়াল টু
মিউ টু ইন্টু সি টু। বুঝছো? তাহলে সি ওয়ান ডিভাইডেড সি টু ইকুয়াল টু কি লিখতে পারো? মিউ টু ডিভাইডেড মিউ ওয়ান। বলো তো, বুঝতেছ? বুঝতেছই তো না? তাহলে এখানে মিউ টু সমান কি লিখতে পারি বলো তো? মিউ টু সমান লিখতে পারি সাইন আই ডিভাইডেড সাইন আর, সাইন আই ডিভাইডেড সাইন আর। ঠিক আছে, এখানে তো বুঝছো তাই না যে এখানে কেন মিউ টু ইকুয়াল সাইন আই ডিভাইডেড সাইন আর লিখলাম। এখানে যদি 1 মিউ টু থাকতো তাহলে তো কি হতো বলো তো? তাহলে সাইন আই ডিভাইডেড সাইন আর হতো না। 1 মিউ টু মানে কত? মিউ টু ডিভাইডেড মিউ ওয়ান ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড সাইন আর হতো। হতো কিনা বলো তো? অবশ্যই হতো। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারতো বলো তো? মিউ টু ডিভাইডেড মিউ ওয়ান ইকুয়াল সি ওয়ান ডিভাইডেড সি টু। কি সেম তো? বুঝছো? ক্লিয়ার? ওকে, আমরা এখানে ওই ক্ষেত্রে সি ইকুয়াল টু কি জানি আমরা? এফ ল্যামডা। এটা আমরা জানি না বলতো? এখানে এফ কার উপর নির্ভরশীল বলতো? এফ হচ্ছে তোমার বর্ণের উপর নির্ভরশীল, বর্ণ। আর সি কার উপর নির্ভরশীল বলতো? মাধ্যম, মাধ্যমের উপর নির্ভরশীল। আর ল্যামডা হচ্ছে এফ এবং সি এই দুইটার উপর নির্ভরশীল। বুঝছো? তাহলে আমরা যদি সি ওয়ান ডিভাইডেড সি টু লিখি তাহলে এখানে লিখবো আমরা এফ ল্যামডা ওয়ান ডিভাইডেড এফ ল্যামডা টু। যেহেতু বর্ণ দুইটাই সেম আছে এখানে আমরা কেটে দিব একটা সি ওয়ান ডিভাইডেড সি টু ডিভাইডেড ল্যামডা ওয়ান ডিভাইডেড ল্যামডা টু। তাই তো? বোঝা গেছে? এটাই তোমার আলোর বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। বুঝছো? আমাদের পরবর্তী টপিক হচ্ছে সংকট কোণ। কি কোণ? সংকট কোণ কোনটা আমরা এখন সেটা চিনব। ঠিক আছে, এই তো এটা একটা সমতল। ঠিক আছে, সমতল, এটা হচ্ছে অভিলম্ব। তুমি এই বরাবর আলো ফেলছো, ঠিক আছে, আপতিত করছো। এবার কি? ঘন, ঘন থেকে হালকা। বুঝছো? ঘন থেকে হালকা মাধ্যমে তুমি আলো করবা। ঠিক আছে, এই বরাবর আলো আপতিত করছো। এখন এটা কি কোন বরাবর যাবে বলো তো? একবারে তো তুমি একবারে তীর্যকভাবে আলো আপতিত করছো, এটা এখন এটা এই বরাবর, এই বরাবর প্রতিসরিত হবে। কিন্তু বলতো এটা যাওয়ার কথা ছিল এই বরাবর না, কিন্তু এটা এই বরাবর না গিয়ে এই বরাবর চলে যাবে। এটা হবে প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, এটা হবে তোমার প্রতিসরিত রশ্মি। আর এখানে তোমার হচ্ছে মিউ হবে, মিউ ওয়ান হবে হালকা সাপেক্ষে ঘন। ঠিক আছে, হালকার সাপেক্ষে ঘন। এখন যদি তুমি এই বরাবর আলো আপতিত করো, এটা কোন দিকে যাবে বলো তো? এই বরাবর করলে, এই বরাবর করলে এটা অবশ্যই এই বরাবর। এখন কি হিসাবটা মিলাতে পারতেছে বলো তো? যখন এই বরাবর আলো তুমি আপতিত করছো তখন এই বরাবর গেছে প্রতিসরিত হয়ে, এই বরাবর গেলে তখন এটা থিটা টোটাল কত হয় বলো তো? এটা আর না পুরোটা মিলে, তাহলে এটা যদি আই হয় এটা হবে আর, তাই না? সরি, কি লিখলাম? এটা না, এটা না, এই বরাবর, এই পুরোটা আই না? সেই সময় এই পুরোটা আই ছিল। এখন তুমি এই বরাবর যখন আলো আপতিত করছো তখন এই বরাবর গেছে। ঠিক আছে, তাহলে এ আর সময় তো 90 ডিগ্রি ছিল, তাই না? এ আর সময় 90 ডিগ্রি ছিল, এটা ঠিক আছে। বুঝছো? তাহলে এখানে সংকট কোণ কোনটা বলো তো? সংকট কোণ হচ্ছে এইটা, থিটা সি। এই থিটা সি হচ্ছে তোমার সংকট কোণ।
সংকট কোণটা এবার বুঝতে পারছো? এই পুরোটা আই, আর এটা হচ্ছে থিটা সি, কিন্তু কি আই ইকুয়াল টু থিটা সি হবে, আয়ের সমতুল্য তো এটা, তাই না? কারণ তুমি এই বরাবর আলো ফেলছো, এই বরাবর প্রতিসরিত হয়েছে, এই বরাবর আলো ফেলছো, এই বরাবর প্রতিসরিত হয়েছে, দুই ক্ষেত্রে আই তো একই, সেম। তাহলে আই ইকুয়াল টু থিটা সি আমরা লিখতেই পারি। এবার বুঝতে পারছো? তাহলে আমরা বলতো ঘন এর সাপেক্ষে হালকার প্রতিসরণাঙ্ক কি লিখবো বলতো? আমাদের বের করতে হবে না? ঘনর সাপেক্ষে হালকার প্রতিসরণাঙ্ক, ঠিক আছে, মিউ ধরলাম, 1/μ হবে এখানে, যেহেতু ঘন সাপেক্ষে বলছে। 1/μ ইকুয়াল টু হবে হচ্ছে সাইন আই ডিভাইডেড সাইন আর, সাইন আর। সাইন আই ইকুয়াল টু কত বলতো? থিটা সি না? আগের চিত্র এটা, ঠিক আছে, চিত্রটা সামনে থাকলে ভালো হতো অবশ্য, কিন্তু জায়গা হচ্ছে না, তাই নিচে দেওয়া লাগছে থিটা সি, ঠিক আছে। তাহলে এখানে আই ডিভাইডেড মিউ ইকুয়াল টু সাইন থিটা সি, আর কত? আর তো আমরা জানি 90 ডিগ্রি, আগের চিত্রে, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে বলতো? থিটার সির মান কত এটা আমি বের করতে বলছি, এটা হবে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স, হ্যাঁ ঠিক আছে, সাইন ইনভার্স 1/μ, ঠিক আছে, বুঝছো? সংকট কোণ কিভাবে বের করলাম, বুঝছো তো, তাই না? এবার দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা কি বলতো? আলোক রশ্মি সংকট কোণের থেকে বড় কোণে যখন আপতিত হবে, তখন ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় রশ্মি হালকা মাধ্যমে না গিয়ে আবার ওই ঘন মাধ্যমে ফিরে আসবে। তোমার চিত্র কি দাঁড়াচ্ছে বলতো? তাহলে তুমি ঘন থেকে হালকা মাধ্যমে আলো আপতিত করছো, এটা তো এই বরাবর তোমার হালকা মাধ্যমে যাওয়ার কথা, কিন্তু হালকা মাধ্যমে না গিয়ে আবার এই বরাবর ব্যাক করবে, ঘন মাধ্যমে আবার ব্যাক করছে, বুঝছো এই ঘটনা? এটা আবার হচ্ছে ধরো এই বরাবর তোমার কি ছিল? সংকট কোণ ছিল, সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হয়েছে না, এটা কি? এটা আই, সংকট কোণের থেকেও বড় কোণে আপতিত হয়েছে, তখন এই বরাবর তোমার বেশি, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়েছে, আর এই বরাবর ব্যাক করছে। এটা হচ্ছে তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ কিন্তু ঘটেনি, প্রতিফলন ঘটছে, একটু মনে রাখবা তাহলে হবে। আচ্ছা বলতো এখন দেখা যায়? এখন দেখা যায় না? ওকে, এবার আমরা একটু আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা সম্পর্কে একটু জেনে নিব। আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা, ঠিক আছে, আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা, বুঝছো? এই দেখো, ধরো এটা একটা পুকুর বা নদী, এই বরাবর তোমার ভি, এই বরাবর তোমার ইউ, এখানে একটা ধরো মাছ বা বস্তু রাখা আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু রাখা আছে। তাহলে তুমি দেখবা এখান থেকে এটা উপরে আছে, তুমি দেখতে পাবা এটা হচ্ছে তোমার আপাত, আপাত দৃষ্টিতে আপাত গভীরতা, বিম্বের দূরত্ব, এটা তোমার কি বিম্বের দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর প্রকৃত গভীরতা ইউ। এখানে তোমার প্রকৃত গভীরতা এখানে, বস্তু কিন্তু এখানে আছে, কিন্তু তুমি দেখবা কি এখানে আছে, বুঝছো? ক্লিয়ার? তাহলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে বলতো? মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে? মিউ ইকুয়াল টু প্রকৃত গভীরতা ডিভাইডেড আপাত গভীরতা, তাহলে কি হবে? ইউ ডিভাইডেড ভি, প্রকৃত গভীরতা ডিভাইডেড আপাত গভীরতা।
ডিভাইডেড আপাত গভীরতা। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো আমরা একটি ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে আলোক রশ্মি 1.5 প্রতিসরণাঙ্কের মাধ্যমের আলোক রশ্মি 1.5 প্রতিসরণাঙ্কের মাধ্যমের তলে কত কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। লম্ব হবে। বলো কিভাবে করবে এটা? তাহলে দেখো তো প্রশ্নটা বুঝলা কিনা, এটা কিভাবে করবা। আমরা চিত্রের মাধ্যমে আগে প্রকাশ করি। দেখো এটা হচ্ছে তল, এই বরাবর হচ্ছে অবিলম্ব, আর হচ্ছে তোমার এই বরাবর আলো আপতিত হয়েছে, বুঝছো? এটা হচ্ছে তোমার আই, বুঝলা? আর এটা তোমার হচ্ছে এই বরাবর একটু বেঁকে যাবে, এটা হচ্ছে আর, বুঝলা এটুকু? এটা এখন এই বরাবর, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো তো এই বরাবর 90 ডিগ্রি হচ্ছে আমাদের, এইটা কিন্তু তোমার এই বরাবর যাওয়ার কথা, এই বরাবর গেলে আই, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আয়ের সমানই, বুঝছো? এটা কিন্তু আয়ের সমানই, এটা যদি আর হয় 90 ডিগ্রি, তাহলে এই আয়ের মানটা বের করতে বলছে। এই আয়ের মানটা যদি বের করতে পারো তাহলে বুঝবা যে কত কোণে এটা পরস্পর লম্ব হবে। মিশে গেছে এখানে পরস্পর, ঠিক আছে? তাহলে এখানে মিউ দেওয়া আছে 1.5, ওকে? তাহলে আর এর মান হবে হচ্ছে তোমার, আর এর মানটাকে বের করি 90, 180 ডিগ্রি হবে এখানে, হ্যাঁ 180 থেকে বিয়োগ করতে হবে তোমার 90 মাইনাস আই, ঠিক আছে? তাহলে মিউ ইকুয়াল টু, সূত্র ফলো, সাইন আই ডিভাইডেড সাইন আর। তাহলে এখানে মিউ হবে, আর মিউর মতো দেওয়া আছে, আমরা বসাই 1.5, কি লিখি রে, হ্যাঁ ঠিক আছে, সাইন আই, হ্যাঁ উপরে সাইন আই লিখবো, এর মানটাই যাইছে। আর আর এর মান তো আমরা জানি সাইন 180 মাইনাস 90 মাইনাস আই, তাহলে 90 মাইনাস আই হচ্ছে, 90 মাইনাস আই হলে নিচে কস হবে, কি হবে কস, সাইন আই ডিভাইডেড কস আই। তাহলে এখান থেকে তুমি 10 হয়েছে, 10 আই ইকুয়াল টু 1/5, এখান থেকে আই ইকুয়াল হবে 10 ইনভার্স কত হয় এখানে দেখো তো, 10 ইনভার্স 1/5 হলে কত হয়, হ্যাঁ 10 ইনভার্স 1/5 তো এখানে লিখে নিই। তাহলে আই এর মান কত, 10 ইনভার্স 1/5 মানে হচ্ছে অ্যান্সার আসবে তোমার 56.309, 56.309 ডিগ্রি। তাহলে তোমার কি দাঁড়ালো, 56.309, এই এত ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, পরের ম্যাথে আসো, ম্যাথ নাম্বার 2, আলো পানি হতে বাইরে নির্গত হওয়ার সময় কত কোণে আপতিত হলে 30 ডিগ্রি বিচ্যুতি হবে, 30 ডিগ্রি বিচ্যুতি হবে।
এখন বলবা ভাইয়া আমি তো বিচ্যুতি পারি না, এটা তো শিখিনি আমরা। হ্যাঁ, বিচ্যুতি তোমাদের শেখানো হয় নাই, কিন্তু এখন যে চিত্রটা আঁকাবো তার মাধ্যমে ইজিলি বুঝে যাবা যে বিচ্যুতিটা কি। বুঝছো? তো চিত্র আঁকায় এটা হচ্ছে সমতল, এটা অভিলম্ব। ঠিক আছে, তুমি পানি থেকে বাইরে নির্গত করছো, এই দেখো এই বরাবর পানি থেকে বাইরে নির্গত করছো, এই বরাবর আপতিত হয়েছে। এখান থেকে আপতিত হলে এই বরাবর সরে যাবে না? বলো তো প্রতিসরিত কোণ কত তাহলে বলো? এই প্রতিসরিত কোণ পুরোটাই হচ্ছে আর। ঠিক আছে, কিন্তু যাওয়ার কথা ছিল কোন বরাবর বলো তো? এই বরাবর যাওয়ার কথা ছিল না? এটা যদি তোমার আই হয়, যেহেতু এখান থেকে আপতিত করছো, এটা আপতন কোণ আই, তাহলে এটাও হবে আই। কারণ যে বরাবর তুমি আপতিত করছো ওই বরাবর চলে গেলে আই এর সমানই হতো, কিন্তু এই বরাবর চলে গেছে, এই জন্য এটা আর। আর এইটা হয় তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে তোমার 30 ডিগ্রি। এটাই বিচ্যুতি, বুঝলা? বিচ্যুতি ধারণা রেডি, ক্লিয়ার? তাহলে এখানে আর, এটা আর সমান কি লেখা যায় বলো তো? আই প্লাস 30। তাই হয়েছে না আমাদের, বলো তো? ও হ্যাঁ, আমাদের তো মিমের মানই দেওয়া হয় নাই। মিমের মান 4/3, এটা কোশ্চেনে অ্যাড করে নাও। তাহলে মিমের মান 4/3 ঘনমাধ্যমের। ঠিক আছে, এই ঘনমাধ্যম থেকে পানি মাধ্যম, এটা ঠিক আছে, পানি মাধ্যম থেকে তো তোমার আপতিত হয়েছে, বুঝলা? তাহলে এখন আমাদের সূত্র কি? সেম সূত্র, ফলো সাইন আই ডিভাইডেড সাইন আর। এটা জানি আমরা 4/3 উপরে সাইন আই, আই এর মানটা আমাদের বের করতে বলছে, আর এখানে আর এর মান তো আমরা জানি আই প্লাস 30 ডিগ্রি, সাইন আর প্লাস 30 ডিগ্রি। এখন এটা তুমি পার করো, সাইন আর প্লাস 30, আর প্লাস বলতেছি কেন, আই প্লাস 30 ডিগ্রি হবে এটা, এই তো আই প্লাস 30 ইকুয়াল টু 4/3 সাইন আই। শুধু এটা পার করছি এই পাশে। ঠিক আছে, এখন বলো তো আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি না, সাইন এ প্লাস বি সূত্র ফলাবো এখানে। ঠিক আছে, সাইন আই কস 30 প্লাস কস আই সাইন 30 ইকুয়াল টু 4/3 সাইন আই। ঠিক আছে, এই সাইনে একটা কাটবা। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে, একটা একটা কেটে যায়, আর আরেকটা এখানে থাকে কস 30 মান কত, √3/2 প্লাস। ঠিক আছে, এখানে কস থাকে, এখানে সাইন থাকে, কস আই সাইন আই, কস আই সাইন আই, কস বাই সাইন মানে কত, কট আই। ঠিক আছে, কট আই ইন্টু সাইন 30 মান হাফ ইকুয়াল টু 4/3। বলো তো হিসাব নিকাশ একদম ইজি না? ত্রিকোণমিতিক সূত্র ফলালে একদম ইজিভাবে করতে পারবা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার আয়ের মান চাইছে, ক্যালকুলেটরে হিসাব করবা তোমরা। আই ইকুয়াল টু tan ইনভার্স আই, মার্কারে কি হলো, আই ইকুয়াল টু tan ইনভার্স 1.069 এটা আসছে। এখন এখান থেকে তুমি আয়ের মানটা বের করো, কত হয়, tan ইনভার্স করলে tan ইনভার্স 1.609, এটা আসে তোমার 46.93 ডিগ্রি। ঠিক আছে, 46.93 ডিগ্রি। বলো ম্যাথ একদম ইজি না? তোমার কত কোণে আপতিত হলে 30 ডিগ্রি বিচ্যুতি হবে? আই ইকুয়াল 46.93 ডিগ্রি, এই কোণ আপতিত হলে তোমার 30 ডিগ্রি বিচ্যুতি হবে। এখন বলো বুঝছো কিনা, সহজ কিনা বলো তো, সহজ না? ওকে, যদি আগেরটা বুঝে থাকো তাহলে বলো তো এটা পারবা না? আলো শূন্য মাধ্যম হতে পানিতে কত কোণে আপতিত হলে 30 ডিগ্রি বিচ্যুতি হবে? ঠিক আছে, তোমার এটা চিত্র কি, আগের চিত্র ছিল এরকম, তোমার হচ্ছে পানি মাধ্যম থেকে আলো আপতিত করছিলা। ঠিক আছে, এবার কি তা হবে না? এবার শূন্য মাধ্যম বলছে, তাহলে শূন্য মাধ্যম থেকে আপতিত করতে হবে এই বরাবর। ঠিক আছে, এই বরাবর হবে তোমার আর পুরোটা, কিন্তু এই বরাবর যদি না হতো এই বরাবর যেত না। ঠিক আছে,
বলো এই ম্যাথটাকে করে দিব? আগের নিয়ম বুঝে থাকলে এটাও পারবা, তোমরা এটা SW করবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এইটুকুই, সামনের ক্লাসে দেখা হবে আমাদের। যারা যারা ইউটিউব চ্যানেলটি দেখছো, চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো।